প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শ্বাসকষ্ট এবং এর সাথে হৃদরোগের সম্পর্ক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। চলুন কথা বলে আমরা স্যারের কাছ থেকে জেনে নেই এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, এই যে শ্বাসকষ্ট, আমি যদি স্যার শুধু শ্বাসকষ্টটা দিয়ে শুরু করি, শ্বাসকষ্ট বিষয়টি কি এবং এর প্রধান কারণগুলো কি কি স্যার হতে পারে? শ্বাসকষ্ট আমরা ডাক্তাররা তো অহরহই দেখি, এবং রোগীরাও যারা আছে, বিশেষ করে যে শীতকাল সামনে আসতেছে, প্রচুর রোগী পাওয়া যাবে শ্বাসকষ্টের, অর্থাৎ যার শ্বাস নিতে কষ্ট হয়। এবং এটার মূল কারণ সেটা অনেক সময় অক্সিজেনের ঘাটতির কারণে হয়, আবার অনেক সময় দেখা যায় যে পরিমাণ অক্সিজেন দরকার সেই পরিমাণ সাপ্লাই হচ্ছে না। তো এটা হলো তার মূল কারণ। কিন্তু আসলে এর যে ডাক্তারি যে কারণগুলো, তার মধ্যে কমন কারণ যেটা আমাদের দেশে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা আমরা হাঁপানি বলি সাধারণ ভাষায়। তো হাঁপানি রোগটা আমরা সবাই জানি যে শ্বাসকষ্ট হাঁপানি, কিন্তু সবাই এটি ধারণা করি, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে তারাও যে শ্বাসকষ্ট হাঁপানি এবং হাঁপানি শ্বাসকষ্ট দুটোর সাথে একদম, এবং অন্য কারণ ছাড়াও যে শ্বাসকষ্ট হতে পারে সেটি আসলে কারো মধ্যেই কাজ করে না। এবং আসলে আপনি একজন কার্ডিওলজিস্ট হিসেবে কি আমাদের একটু বলবেন যে এই যে বিভিন্ন কারণ হচ্ছে হাঁপানি বা বিভিন্ন ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলো ছাড়াও এর বাইরে কার্ডিয়াক কি কি কারণে বা কার্ডিওলজির কি কি কারণে এই শ্বাসকষ্টটা হতে পারে? জি, ধন্যবাদ। আসলে আমরা প্রচুর পেশেন্ট পাই এরকম, যারা দীর্ঘদিন যাবৎ তারা হাঁপানি মনে করে হাঁপানি চিকিৎসায় করতেছে, যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা ব্রঙ্কাইটিস। কিন্তু আমাদের কাছে যখন আসে তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে না, তার মূল কারণটা আসলে অন্য জায়গায়। এর ভিতরে বিশেষ করে আমরা যেমন পাই আমাদের দেশে খুব কমন একটা রোগ ভালভুলার হার্ট ডিজিজ, যেটা হার্টের ভালভজনিত ভালভের রোগের কারণে হয়। তো এটা যাদের ছোটোবেলায় বাত জ্বর থাকে, সেই বাত জ্বর থেকে অনেকের হার্টের ভালভের সমস্যা হয়, সেখান থেকে শ্বাসকষ্ট হতে পারে। আবার বেশ কিছু রোগ আছে যাদের জন্মগত হার্টের ত্রুটির কারণে শ্বাসকষ্ট হয়। তারপর আরও কমন যেগুলো আমাদের এখানে আছে, যাদের হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট অ্যাটাকের পর যদি তার সুচিকিৎসা না হয়, দীর্ঘদিন যাবত এই হার্ট অ্যাটাকের কারণে তার চিকিৎসা না হওয়াতে একসময় তার হার্টের পাম্পটা কমে যায়, যেটা আমরা বলি হার্ট ফেলিওর। এই হার্টের কার্যক্ষমতা কমে যায়, অর্থাৎ তার যে পরিমাণ ব্লাড সাপ্লাই দেওয়ার কথা সেই পরিমাণ ব্লাড সাপ্লাই দিতে পারে না বডিতে, সেই কারণে তার বডিতে অক্সিজেন শূন্যতা দেখা দেয় এবং এই কারণে শ্বাসকষ্ট হয়। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথির ভিতরে আবার ধরেন বিভিন্ন রকম আছে। কিছু আছে যেমন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, যেটা হার্ট অ্যাটাকের কারণে হয় বা হার্টের রক্তনালী ব্লক হওয়ার কারণে হয়। আবার কিছু আছে ভাইরাসের কারণে হয়, যেগুলো পরবর্তীতে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলি আমরা। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা এই ধরনের কিছু আছে, মায়োকার্ডিটিস, এর কারণে হয়। তো অর্থাৎ যেটা আপনি বললেন, শ্বাসকষ্টের অনেকগুলো কারণ আছে যেগুলো হৃদরোগের সঙ্গে সম্পৃক্ত, যেটা আমাদের রোগীরা অনেকেই জানে না, তারা মনে করে এটা হাঁপানি বা ব্রঙ্কাইটিস এই ধরনের আর কি। তাহলে কি কারণে হচ্ছে এই শ্বাসকষ্টটা, সেটি কি কার্ডিয়াক কজ না এই অ্যাজমাজনিত সমস্যা, সেটি বোঝার কি আসলে কোনো উপায় রয়েছে কিনা একজন রোগীর জন্য? হ্যাঁ, রোগীর জন্য বোঝাটা কিছুটা ডিফিকাল্ট, তারপরে বুঝবে। ধরেন যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি যেটা আমরা বলি, এইসব রোগগুলো অনেকেরই কিন্তু বংশ পরম্পরায় কিছুটা আসে, যেহেতু তার বাবার ছিল, তার মায়ের ছিল বা ভাইয়ের আছে, এভাবে কিছু আসতে পারে। এবং এই অ্যাজমার সাথে খুব কমন যেটা থাকে কাশি, হাঁপানি রোগগুলির কাশির সঙ্গে থাকে। এটা হার্টের কারণে যেসব শ্বাসকষ্ট হয় সেখানেও থাকতে পারে, কিন্তু অ্যাজমাতে একটু বেশি থাকে। কাশি থাকবে, জ্বর থাকবে, তার হাঁচি থাকবে, এগুলো অ্যাজমার কারণে হয়। রোগী এখান থেকে কিছুটা অনুমান করতে পারে, কিন্তু আলটিমেটলি যখন ডাক্তারের শরণাপন্ন হবেন তখন কিন্তু ডাক্তারই সেটা ইভ্যালুয়েট করবে তার ক্লিনিক্যাল ফাইন্ডিংস দিয়ে, অর্থাৎ রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে তার পালস, প্রেশার, তার হার্ট লাংসের সাউন্ড শুনবে, যেটা কি লাংসের কারণে হচ্ছে অ্যাজমার কারণে নাকি তার হার্টের কারণে হচ্ছে। এটা কিছুটা আমরা যেটা স্টেথোস্কোপ দিয়ে কিছু বুঝতে পারি। এরপরে পরীক্ষা নিরীক্ষা তো আছে, এক্স রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আলটিমেটলি এটা ডাক্তারে নির্ণয় করবে। কিন্তু রোগীর পক্ষে বোঝা প্রথমে কষ্টকর, কিন্তু এটা ডাক্তারই তাকে গাইড করবে। রোগী কখন আসে আপনাদের কাছে? শ্বাসকষ্ট নিয়েই কি চলে আসে? হ্যাঁ, শ্বাসকষ্ট রোগীরা আমাদের দেশে তো রোগীরা শ্বাসকষ্ট নিয়ে আসে, তারপরে বেশিরভাগ রোগী দেখা যায় যে দীর্ঘদিন ভোগার পরে আসে। প্রথম তারা হয়তো বাইরে থেকে কিছু ওষুধ খেলো, ভাবলো সাধারণ শ্বাসকষ্ট, ঠান্ডা লেগেছে, তো এই কারণে তারা প্রথম ডাক্তারের কাছে আসে না। যখন আসে তখন আমরা যখন দেখি বেশ শ্বাসকষ্ট নিয়ে আসে, এবং তখনই আমরা ডিফারেন্সিয়েট করি যে এটাকে আসলে ব্রঙ্কিয়াল অ্যাজমা হাঁপানি নাকি এটা কার্ডিয়াক কোনো কোজ, ভালভুলার কোজ বা কোনো কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট ফেলিওর।
তার মানে একজন চিকিৎসকের কাছেও একটা দায়িত্ব কিন্তু বর্তায় যখন প্রথম শ্বাসকষ্টটা হওয়ার পর একজন রোগী যান, তো তিনিও কিন্তু বোঝা উচিত যে আসলে কোথায় তার যাওয়া উচিত, কি কারণে হচ্ছে। অবশ্যই রেসপন্সিবিলিটি তার উপরও চলে যায় অবশ্যই। এবং এই প্রসঙ্গে আমি বলবো এই কারণেই যে আসলে আমি আমার দীর্ঘদিনের প্র্যাকটিসে আমি দেখেছি যে প্রচুর পেশেন্ট, আসলে এটা আমি কোনো ডাক্তারদের দোষ দিব না, ধরেন মফস্বলে অনেকে হয়তো সেটা তাদের মানে যন্ত্রপাতির অভাবের কারণে হোক বা কিছু জ্ঞানের স্বল্পতার কারণে হোক, অনেক রোগীকে দীর্ঘদিন তারা মানে শুধু ওই হাঁপানি হিসেবে চিকিৎসা করতেছেন। এই জন্য তাদেরকে রেফার করা উচিত যে আসলে এটা মানে কোন লাইনে যাচ্ছে, যদি ইমপ্রুভ না হয় তাহলে রেফার করলে তখন যারা স্পেশালিস্ট আছেন তারা বুঝতে পারবেন যে এটা আসলে কি হার্টে ভালভের কারণে বা কোনো কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট ফেলিওর না অ্যাজমা। কারণ যে কারণেই হোক চিকিৎসা কিন্তু খুব দীর্ঘস্থায়ী, স্বল্প মেয়াদী চিকিৎসা না। তো দীর্ঘমেয়াদী যেটা ভুল চিকিৎসা হওয়ার থেকে তার সঠিক চিকিৎসা হওয়া দরকার। আরও জটিলতা হয়ে যেতে পারে সেই ভুল চিকিৎসার কারণে। একটু জানতে চাইবো স্যার, যখন এই জাতীয় সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে এবং আপনারা কনফার্ম হচ্ছেন যে না হার্টের সমস্যা থেকে শ্বাসকষ্ট হচ্ছে, কিভাবে ম্যানেজ করেন এবং সেটি কিসের ভিত্তিতে? এটা মানে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে যে আসলে কোন মানে যে পেশেন্ট তার কী ধরনের রোগ নিয়ে আসছে। যেমন ধরেন এখন যদি তার হার্ট ফেলিউর হয়ে থাকে, হার্ট ফেলিউরের কারণে শ্বাসকষ্ট হয়, যদি তার এটা ভালভের রোগের কারণে হয়, তো ভালভের একটা কারণ তো আমি বললাম যে মূল কারণটাই হলো তার বাতজ্বরজনিত, তার বাতজ্বরের চিকিৎসাটা করতে হবে। রিউম্যাটিক ফিভার, তো রিউম্যাটিক ফিভার তার হিস্ট্রি আমরা যখন দেখবো তার ছোটোবেলায় তার বাতজ্বর ছিল এবং সেই কারণে তার একটা ইকো করে দেখবো যে তার হার্টে ভালভ একটা চেপে গেছে অথবা তার ভালভ লিক করতেছে, ব্যাকফ্লো হচ্ছে, যেটা আমরা বলি রিগাজিটেশন। তো সেই ক্ষেত্রে প্রাইমারি স্টেজে আমরা তো মেডিসিন দিয়ে ধরেন তাকে কিছু, এইসব রোগীর বেশিরভাগ ক্ষেত্রে হয় কি মানে ফ্লুইড ওভারলোড হয়ে যায়, তার বডিতে পানি জমে যায়, লাংসে পানি জমে যায়, পায়ে পানি চলে আসে। তো তাদের সেই পানি কমানোর ওষুধ দিলে কিছু মানে ডায়োরেটিক্স বলি আমরা ডাক্তারি ভাষায়, সেগুলো দিলে কিছুটা রিলিভ হয়। তারপরে মূল কারণটাকে তো ঠিক করতেই হবে। যদি তার একটা মাইটাল ভাল্ভ বা এওরটিক ভাল্ভ যদি নষ্ট হয়ে যায়, সেটা দেখতে হবে যে এখন তো ধরেন আমরা ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট আমরা বেরুন করেও ঠিক করতে পারি অনেক ভাল্ভ, সেটা করতে পারি। যাদের বেরুন করার এই পদ্ধতিগুলো বাংলাদেশে খুব সফলভাবে করছে। হ্যাঁ, এখন তো এগুলো হচ্ছে মানে এই বেরুন কোরিয়ান যে মানে ভালভগুলো প্লাস্টিক করেও ঠিক করা যাচ্ছে উইদাউট মানে সার্জারি, আবার অপারেশন করেও করা যাচ্ছে ভালভ রিপ্লেসমেন্ট, মানে আর্টিফিশিয়াল ভালভ তাকে লাগিয়ে দেওয়া যায়। এরা সার্জনরা করেন যদিও। কোথায় হচ্ছে এই চিকিৎসাগুলো? আমাদের যারা সাধারণ দর্শক আছে তারা সহজে কোথায় গেলে আসলে এই চিকিৎসার বা সুবিধাটা পাবে? এটা তো বাংলাদেশে এখন অনেকগুলো হাসপাতাল হয়েছে, বিশেষ করে আমাদের ঢাকা রাজধানী শহরে আমাদের আমি যেখানে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে তো রেগুলার হচ্ছে অনেকগুলো ইউনিটের কাজ হচ্ছে, মানে ভালভগুলো প্লাস্টিক হচ্ছে আবার সার্জারি হচ্ছে। এছাড়া জাতীয় হৃদরোগ হাসপাতাল আছেন, তারপরে আপনার প্রাইভেট কিছু হাসপাতাল আছে। যেমন আপনি যেটি বলছিলেন যে রিউম্যাটিক ফিভার থেকে এই সমস্যাটা হতে পারে ভালভের, তো এই রিউম্যাটিক ফিভার বিষয়টি আসলে কি এবং এটি থেকে কিভাবে এই হৃদরোগের সম্ভাবনা হতে পারে সেটি যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। রিউম্যাটিক ফিভার এটা আসলে একটু অল্প বয়সের রোগ, মানে বিশেষ করে টিনেজারদের বলি আমরা। এটা শুরু হয় হয়তো 5 থেকে 6 বছর বয়সে, কারো হয় ম্যাক্সিমাম হয়তো এটা ধরেন 18-19, মানে এই বয়সের ভিতরে বেশি হয় বাতজ্বরটা। তো এটা হয় একটা ক্রস ইনফেকশন আর কি, এক ধরনের জীবাণু আছে স্ট্রেপ্টোককাস বলি আমরা, স্ট্রেপ্টোককাস বেটা হেমোলাইটিকাস। ওই জীবাণু দিয়ে যাদের মানে এখানে গলায় ইনফেকশন হয়, সোর থ্রোট, মানে ছোটোবেলায় দেখবেন যে গলা ব্যথা হচ্ছে, অনেকে ইগনোর করে, বারবার গলা ব্যথা হয়, টনসিল ফুলে যায়, কিন্তু চিকিৎসা ঠিক মতো হচ্ছে না। তো ওই জীবাণু দ্বারা যখন ইনফেকশন বারবার হয় তখন তার নিজের একটা ইমিউনিটি গ্রো করে, সেই যে তার ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা তখন হার্টের ভালভের সঙ্গে কিছু সিমিলারিটি থাকার কারণে সেখানেও অ্যাটাক করে বসে। সেখানে অ্যাটাক করলে তখন এই ভালভের সমস্যাগুলো হয়। এবং এই বাতজ্বরের লক্ষণগুলো আপনার প্রথম যখন হয় টিনেজার বয়সে আর কি, তখন দেখা যায় কারো গিরা ফুলে যায়, গিরা ব্যথা হয়, সঙ্গে জ্বর থাকে। তারপরে আপনার এখান দিয়ে বুকের ধরপর, বুকের ব্যথা, মানে কার্ডের ইস্যু হয় অনেক সময়। তারপরে কারো স্কিনে কিছু লেশন হয়, আমরা বলি এরিথেমা নোডোসাম, ইরেথেমা মার্জিনেটাম, এই ধরনের কিছু মানে চামড়া। এই সমস্যাগুলো হলে যদি চিকিৎসা করা না হয় সেক্ষেত্রে জটিলতা হিসেবে কি হার্টের সমস্যাটা হয় নাকি যে কোনোভাবেই হতে পারে সেটি? এটা চিকিৎসা না করলে যে মানে সবারই হবে তা না, কিন্তু যত মানে বাতজ্বরজনিত হৃদরোগ আছে তার মোটামুটি অলমোস্ট সবারই কিন্তু ওই হিস্ট্রি মানে থাকবেই। হিস্ট্রি হয়তো দিবে না রোগী, কিছু আবার এখানে একটা কথা আছে যে সাইলেন্ট রিউম্যাটিক ফিভার হতে পারে। আমরা যাদের নিজেই জানেন না তার যে একটা রিউম্যাটিক ফিভার হয়েছিল সে জানেই না, তো ইগনোর করছে, বুঝতে পারে না, ভুলে গেছে, এই জন্য আমরা অনেক সময় হিস্ট্রিতে পাই না। কিন্তু এটা ডেফিনিট যে তার কোনো না কোনো সময় তার বাতজ্বর ছিল, সেটা রোগী বুঝতে পারে নাই। আর 50% পেশেন্ট অ্যাটলিস্ট আপনার হিস্ট্রি দেয় যে হ্যাঁ আমার তো গিরা ফুলছিল, গলা ব্যথা হয়েছিল, এই ধরনের বিভিন্ন সমস্যা।
তাহলে রোগীদের জন্য আপনার পরামর্শ কি থাকবে এই জাতীয় সমস্যা যাতে জটিলতার দিকে যেতে না পারে, আসলে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত? যাদের বাতজ্বরজনিত হৃদরোগের মানে যদি কথা বলি তাহলে বলতে হবে যে যখন ছোটবেলায় এই ধরনের মানে বারবার গলা ব্যথা হয় বা টনসিলের সমস্যা হয় তখন বাবা আমারই উচিত তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা করানো, এবং বিশেষ করে ঠান্ডা বেশি না খাওয়া, ওইসব রোগীদের জন্য ঠান্ডা আইসক্রিম ফ্রিজের পানি এগুলো বেশি না খাওয়া। তো এগুলো যদি কেয়ারফুল থাকে এবং যে যখন গলা ব্যথা হয় তখন চিকিৎসা করে ফেলে তাহলে পরবর্তীতে এই ধরনের অ্যাটাকের সম্ভাবনা কম। এটা হলো বাতজ্বরজনিত কারণে যদি হার্ট ফেলিউর হয়, শ্বাসকষ্ট হয়। আর অন্য কারণ যেগুলো বললাম যেমন হার্টের রক্তনালী ব্লক হওয়ার কারণে যদি নাকি হার্ট ফেলিউর হয়, সেই শ্বাসকষ্টগুলো প্রতিরোধ করার জন্য তাদেরকে আবার ওই যে হার্টের ব্লকের চিকিৎসা করতে হবে। তাদেরকে আমরা ওষুধ তো দিবই, পাশাপাশি তার যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে সেটা এনজিওগ্রাম করতে হবে, এনজিওগ্রাম করে সেখানে এনজিওপ্লাস্টি করতে হবে। তাহলে পরবর্তীতে তার হার্টের পাম্প ঠিক থাকবে এবং হার্ট ফেলিউর ডেভেলপ করবে না, শ্বাসকষ্ট হতে হবে না। শ্বাসকষ্ট হবে না। আপনি কিছু টার্ম ইতিমধ্যে বলে দিয়েছেন যে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, কঠিন কঠিন টার্ম, কিন্তু তারপর আমাদের দর্শকরা কিন্তু জানে, কিছুটা হলেও তাদের এই বিষয়ে ধারণা রয়েছে। একটু কি বলবেন এনজিওগ্রাম সম্পর্কে? এটি সম্পর্কে আমাদের দর্শকরা খুব মনে করে, সাধারণ রোগী যারা আছে তারা খুব ভীত হয়ে যান এবং করতে অনাগ্রহী থাকেন সবসময়। এই সম্পর্কে আপনার পরামর্শ কি হবে খুব সংক্ষেপে যদি একটু বলেন? এক সময় ছিল আসলে যেটা বললেন যে এনজিওগ্রাম ভীতি, এটা এক সময় ছিল, কিন্তু এখন আমি মনে করি না। এখন তো প্রচুর রোগী এনজিওগ্রাম করতে নিজেই উৎসাহিত। মানে এনজিওগ্রামটা আসলে এনজিওগ্রামটা এটা কোনো ধরনের অপারেশন না, কোনো কাটা ছাড়াও কিছু করতে হয় না। জাস্ট একটা আমরা হার্টের রক্তনালীতে ডাই দিয়ে দেখি যে সেখানে কোনো ব্লক আছে কিনা। তো হার্টের রক্তনালীতে সরাসরি তো পৌঁছা যায় না, সেজন্য আমরা পায়ের একটা রক্তনালী অথবা হাতের রেডিয়াল একটা আর্টারি আছে, রেডিয়াল আর্টারি, এর মাধ্যমে আমরা লোকাল একটু অ্যানেস্থেসিয়া দিই। অ্যানেস্থেসিয়া দিয়ে সেখান দিয়ে চিকন ক্যাথেটার পাস করে সেখান থেকে ডাই দিয়ে আমরা এটাকে ফ্লোরোস্কোপিতে দেখে রেকর্ড করে দেখি যে কোথায় কোথায় ব্লক আছে। এবং এটা শুধু লোকাল অ্যানেস্থেসিয়া, কোনো একটা স্টিচও পড়ে না, কোনো কাটা ছেঁড়াও না, এবং রোগী মানে তার জ্ঞান থাকে, সে কথা বলতেছে, আমাদের সঙ্গে দেখতেছে খুব সহজে এবং ডায়াগনোসিসটাও হয়ে যায়। এবং এটা মানে ম্যাটার অফ ধরেন 10 to 15 মিনিটস ম্যাক্সিমাম। স্যার অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভি পরিবারের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শ্বাসকষ্টের বিভিন্ন কারণ এবং তার সাথে হৃদরোগের সম্পৃক্ততা কি, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো স্যার আমাদের দিলেন সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা লোয়ার ব্যাক এবং সাক্রামটাকে ফোকাস করার জন্য যে এক্সারসাইজটা করবো এটা আমরা বলি ফিফথ মুভমেন্ট। ফিফথ মুভমেন্টটাকে আমরা বলি হচ্ছে মানে কোবরা পোজ। তবে কোবরা পোজ নর্মাল যেটা আমরা যেহেতু এটা থেরাপিউটিক কারণে আমরা জিনিসটা করেছি, এটা ওই পরিমাণ ডাইনামিক হবে না, তো ওই পরিমাণ স্ট্রেচিং হবে না, জাস্ট ছোটো ছোটো মুভমেন্ট হবে যাতে আপনার লোয়ার ব্যাকটাকে হিল করার জন্য এই জিনিসগুলো দেয় বা কাজে দেয়। তবে এটা শুধু লোয়ার ব্যাকে যে করবে মানে কাজ করবে তা না, এটা কিছুটা আপার ব্যাকও সেকেন্ডারি হিসেবে করবে মানে কাজ করবে। তবে একটা জিনিস বলে রাখি, কোবরা করার সময় কোনো হাতের উপর কোনো প্রেশার দেবেন না। অনেকে কোবরাটা হাতের উপর প্রেশার দিয়ে করে, যদি হাতের উপর প্রেশার দিয়ে করেন তাহলে এক্সেসিভ পড়বে, মানে স্ট্রেচিং পড়বে, এক্সেসিভ মানে একটা প্রেশার পড়বে আপনার স্পাইনে। এতে কী হবে, যতটুকু স্পাইন মুভমেন্ট করার ক্যাপাসিটি আপনার ছিল তার চেয়ে বেশি যখন হবে মানে মুভমেন্ট হবে তখন পেন বেড়ে যাবে। যাদের ওখানে হয়তো ক্ষয় আছে, হয়তো ডিজেনারেশন আছে, যাদের স্টেনোসিস আছে অথবা যাদের প্রোল্যাপস আছে, তারা যদি ওই পরিমাণ প্রেশার দেন তাহলে জিনিসটা আরও খারাপ হয়ে যাবে। এই জন্য আমি যেটা বললাম যে ব্রিদিং প্যাটার্নের মাধ্যমে আপনার স্পাইনটা যতটুকু মুভ করতে পারবে, ওই মুভমেন্টের সাথে আপনার বডিটা যতটুকু মুভ করবে ওইটাই স্বাভাবিক, এক্সেসিভ করবেন না। কারণ এক একজনের ফ্লেক্সিবিলিটি, এক একজনের সমস্যা এক এক ধরনের আছে, এটা ইন্ডিভিজুয়াল প্রবলেম। যদি আপনি সেটা আপনি আরেকজনকে ইমিটেট করতে নেন তখন দেখা যাবে প্রেশারটা বেশি পড়বে এবং দেখা যাবে এতে দেখা যাবে সমস্যা বেড়ে যাবে, কমবে না। এখন দেখুন যে আমরা কোবরা পোজটাকে কীভাবে লোয়ার ব্যাকটাকে ফোকাস করার জন্য করছি। ওকে সাইমন, লাই ডাউন। ওকে, নর্মাল ছিল, রিল্যাক্স। ওকে, ঠিক চেস্টের পাশে আপনার দুটো হাত পড়বে, ইয়েস, চেস্টের কি পড়লো, কিন্তু আপনার কোনো প্রেশার দেবেন না। খেয়াল রাখবেন, ব্রিথ ইন করছে, ব্রিথ ইন সাইমন, ব্রিথ ইন। ওকে, চেস্ট আপ, মুভ দ্য স্পাইন। ব্রিথ ইন করে যখন স্পাইনটা মুভ করলো, স্পাইনটা সামনের দিকে চলে গেল, কিন্তু চেস্টটা সাইডের দিকে এক্সপ্যান্ড হলো। ওকে, দিস ইজ দ্য কোবরা পোজ। ওকে, নাও গো ডাউন। যখন ব্রিথ আউট করবে তখন চলে যাবে, তখন কী হবে, অটোমেটিকলি আপনার স্পাইনটা টিল্টিং অবস্থায় চলে যাবে, যেটা আমরা বলি যে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। তাহলে মেইন যে কার্ভেচারটা, যেহেতু আপনি ফ্লোরে একটা সাপোর্ট পাচ্ছেন, অতিরিক্ত কার্ভ হতে পারছে না। আর যেহেতু আপনি বডি দিয়ে কোনো প্রেশার দিচ্ছেন না, অতিরিক্ত কার্ভের কোনো প্রশ্ন এখানে আসে না। যদি ব্রিদিংটা ঠিক থাকে, ব্রিদিংয়ের সাথে যদি আপনার স্পাইন মুভমেন্ট
যদি কমিউনিকেট থাকে তাহলে ওইভাবে আপনার লিম্বটাকে মুভ করবে, এতে ইনজুরি হওয়ার কোনো চান্স নেই। আবার খেয়াল করে দেখুন কীভাবে করছে, বডি টাইট করে করবেন না, মেক ইট রিল্যাক্স অ্যান্ড ডু ইট। দেখুন কীভাবে করছে। গো সাইমন, ব্রিথ ইন, ওকে, ব্রিথ আউট, go down, okay, breathe in and up, okay, breathe out, down, okay, good. যখন এই এক্সারসাইজটা প্রপারলি করবেন, আপ সাইমন, ইসি এখান থেকে যখন হচ্ছে, দিস ইজ দ্য কন্ট্রাকশন থিং, ওকে, দ্যাট মিনস ওয়াজ ওয়েন ইট ইজ কন্ট্রাক্টিং, যে জিনিসটা হয়েছে দ্য স্পাইন ইজ গেটিং স্ট্রং, ওকে। নাও যখন সে চলে যাচ্ছে, ইট ইজ গেটিং রিল্যাক্স যখন হবে, কারণ পেলভিস টিল্টের কারণে ইট ইজ গেটিং মোর স্ট্রেচড। একটু স্ট্রেচিং যথেষ্ট, হাইপার স্ট্রেচিং করতে নিলে সমস্যা বেড়ে যাবে, দেখা গেল যে ইট উইল বার্জ আউট। এই জন্য এইটুক স্ট্রেচ যতটুকু ফ্লোরের মাধ্যমে সাপোর্ট দিয়ে আপনার বডিটাকে অ্যাকসেপ্ট করবে অতটুকু, কারণ আপনার রিল্যাক্স হচ্ছেন, ওকে, আপ। এখন তার আমরা কী করলাম, যে কোবরাটা কিন্তু আমরা হাইপার এক্সটেন্ড করলাম না, যতটুকু ব্রিদিং প্যাটার্নের সাথে আপনার এটা মুভ করতে পারবে স্পাইনটা অতটুকুই। এই ছোটো ছোটো মুভমেন্টের মাধ্যমে এখানে ব্লাড সার্কুলেশন হবে এবং হিলিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে। এবং একটা জিনিস খেয়াল করছি, এই যে আমরা এক্সারসাইজগুলো করাচ্ছি প্রথমে যে পার্টগুলো, এটা মেনলি আমরা ফোকাস করছি হাউ টু ডিল উইথ দ্য পেইন, যে পেইনটাকে কীভাবে আমরা রিলিফ করব। কিন্তু এই পেইন রিলিফ করার সিস্টেমটা কিন্তু মেকানিজমটা কিন্তু এরকম না যে আপনার বডিতে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে দেখে পেইনটা রিলিফ হচ্ছে। এটার ব্যাপারটা হচ্ছে ওইখানের ব্লাড সার্কুলেশন হচ্ছে প্রপারলি, ফাংশনালিটি বাড়ছে, ইটস গেটিং মোর স্ট্রঙ্গার অ্যান্ড মোর অ্যাজাইল। এতে কি হচ্ছে, ইটস গেটিং মোর হেলদি। এতে আপনি পেইনটা আস্তে আস্তে ফিল করা বন্ধ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা যেটা বলতে পারি, ইটস গেটিং ক্লোজার টু হিলিং। এটা আমরা এটা দেখালাম, 5টা মুভমেন্ট আমরা দেখালাম, যে পরবর্তীতে আমরা দেখাবো যে কীভাবে 6 নম্বর এক্সারসাইজটার মাধ্যমে আরও স্পাইনটাকে অ্যাজাইল করা যায়। দর্শক, হঠাৎ করে আপনার কিংবা আপনার পাশের মানুষটির শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে কি করণীয় তা নিয়ে চলুন শুনি আমাদের আজকের প্রাইমারি কেয়ার। নানা কারণে অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারেন। সাধারণত দেখা যায় যারা শ্বাসকষ্টের রোগী বা অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হঠাৎ করে বেড়ে যেতে পারে। যারা অ্যাজমা রোগী তাদের উচিত হচ্ছে এই জন্য বাসায় আগে থেকে কিছু স্প্রে, অনেকের বাসায় কিন্তু নেবুলাইজার মেশিন থাকে, তার উচিত হচ্ছে যে কীভাবে এই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করতে হয় সেটি শিখে নেওয়া এবং শ্বাসকষ্ট দেখা মাত্র সেই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা মুখের মধ্যে কিছু আটকিয়ে গেলে বা খেলার ছলে কোনো কিছু ঢুকে গেলে শ্বাসকষ্ট হতে পারে। এটি কিন্তু এক ধরনের এমার্জেন্সি, এক্ষেত্রে অবশ্যই দেরি না করে নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া উচিত। এছাড়া অনেকে দেখা যায় যে ভয় পেলে শ্বাসকষ্ট হতে পারে, তার ক্ষেত্রে একই পরামর্শ, তাকে যতটুকু সম্ভব একটা ভালো পরিবেশে নিয়ে যাওয়া, তার কাপড় চোপড়গুলোকে একটু আলগা করে দেয় এবং তাকে এসুরেন্স দেওয়া বা অভয় দেওয়া যে কারণে সেটি হচ্ছে তাকে যেন সেই ভয়টা থেকে দূরে রাখা হয়। এছাড়া অনেকে আছেন যারা ভান করতে পারেন। আমাদের দেখা যায় যে অনেকের মধ্যে ভান করার একটা অভ্যাস আছে, যেটি মেডিকেলের ভাষায় বলা হয় মেলিঙ্গারিং বা ACR। এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শ্বাসকষ্ট তারা দেখাতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই তিনি কেন এই ধরনের সমস্যায় ভুগছেন, প্রয়োজনে পরবর্তীতে একজন মানসিক বিশেষজ্ঞকে দেখিয়ে তার সেই শ্বাসকষ্ট কমানোর বা ভান ধরার যে অভ্যাসটি আছে সেটি থেকে তাকে আমরা পরিত্রাণ দিতে পারি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। কুকুরে কামড়ালে আক্রান্ত স্থান সাবান দিয়ে ধুয়ে ফেলুন, কেননা জলাতঙ্কের জীবাণু সাবান পানিতে ধ্বংস হয়ে যায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, NTV BSCC ভবন 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য আমরা এখন প্রচলিত 3টা টেস্ট আছে। একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার 7.1 এর উপরে যদি থাকে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTVতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com।
দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।